তোমার বিবেকের কাছে তোমাকে ওই প্রশ্নের উত্তরটাই দিতে হবে যে আমি চুপ করে থেকে মুখ না খুলে শুধু নিজের টুকু নিয়ে নিজের কাজ করে নিজে ভালো থাকবো, নাকি একটা বৃহত্তর কারণে আমি আমার গলা তুলবো, আমি আমার ওপিনিয়ন রাখবো, আমার মতামত রাখবো, আমি প্রতিবাদ করব, আমি রাস্তায় নামবো। আমার প্রফেশনের নয়, কিন্তু অন্য কোনো প্রফেশনে কারোর কোনো ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমি সোচ্চার হব, হলে কিন্তু আমার কাজ যাবে, হলে কিন্তু আমার কাজের ক্ষতি হবে, হলে আমাকে বাদ দেওয়া হবে। এইগুলো খুবই জানা কথা। মাঠে নামতে গেলে এগুলো জেনেই মাঠে নামতে হবে। আর এগুলো নিয়ে ভয়ভীতি থাকলে বাড়িতে বসে থাকতে হবে, শুধু আমার নিজের কাজটা করব, সবার সঙ্গে খুব ভালো থাকবো, আই উইল বি in everybody's good books and I will be always smiling and very polite. আমি কিছু জানি না বাবা, আমি কিছু দেখিনি, আমি শহরে ছিলাম না, আমি কাগজ পড়িনি, আমি ইন্টারনেটে জানি না কি হচ্ছে, তাহলে ওরকম একটা লাইফ লিড করতে হবে। আমি ওটা পারবো না, ওটা আমি নই। সেই জন্য যেটা হবে সেটা হবে, সেটা ফেস করতে হবে। বাট আমার যদি মনে হয় যে এটা নিয়ে আমার গলা তোলা উচিত, এটা নিয়ে আমার সোচ্চার হওয়া উচিত, তাহলে অফকোর্স আমি সেটা করবো। আমি কাজ হারিয়েছি, কিন্তু আমার এই ভয়টা কোনোদিনই আমাকে গ্রাস করতে পারেনি। আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে, কাজ যাবে যাবে, তারপরে দেখে নেব। আজকে আমরা যার সঙ্গে কথা বলতে বসেছি তার জীবনে একটা নীতি আছে, সেটা হলো স্পষ্ট কথায় কষ্ট নেই। টলিউডের যে কোনো বিষয় হোক অথবা যে কোনো সাম্প্রতিক ঘটনা, তিনি কিন্তু ভীষণ স্পষ্টভাবে নিজের মতামত রাখতে পারেন। আর নতুন যে সিনেমা আসছে দুর্গাপুর জাংশন, সেখানেও কিন্তু তার চরিত্রটা অনেকটা এরকম, তিনি স্পষ্টভাবে কথা বলেন। সুতরাং তিনি কি স্পষ্টভাবে কথা বলছেন সেই কথাটা সেই নায়িকার থেকে জেনে নেওয়া যাক। স্বস্তিকা দি, ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, বাংলা বছর 1432-এর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শুধু শুভ নববর্ষ শুনবো না, দিনটা কেমন করে কাটালে বলো। 15ই এপ্রিল আমাদের এই ছবির প্রচারের কাজ ছিল, এই জন্য সারাদিনটা তোমাদের সঙ্গেই কাটলো। তোমার সঙ্গে নয়, বাট তোমার কলিগদের সঙ্গে। কারণ আমার মা একটা কথা বলতেন ছোটবেলায়, যে বছরের প্রথম দিনটা যেরকমভাবে আমরা কাটাই তারই একটা রেশ থেকে যায় বাকি বছরটায়। প্রথম দিন কাজ করলাম, সবার সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে সারা বছর এমনিও দেখা হয়। আমার নতুন ছবি দুর্গাপুর জাংশন 25শে এপ্রিল আসছে, সেটা নিয়ে অনেক গল্প করলাম। সো ইয়া, ইট ওয়াজ আ ডে ওয়েল স্পেন্ট। নতুন জামা পরলাম। ছোটবেলা এই মানে নতুন জামাটা কি ছোটবেলাতেও পরা হতো? একদম, এটা একটা কি বলবো নিয়ম ছিল বাড়িতে, যেটা আমার মা মেনটেন করে গেছেন যতদিন ছিলেন, এবং তারপরেও সেই রীতিটা মেনে আমি আর বোন প্রত্যেক বছর পয়লা বৈশাখে নতুন জামা পরি। ইনফ্যাক্ট আমি পয়লা বৈশাখে নতুন জামা পরলাম, 2রা বৈশাখে নতুন জামা পরলাম, আজকে কি তৃতীয়া, 3রা বৈশাখ আজকেও আমি নতুন শাড়ি পরেছি। সো আমার এখন মনে হচ্ছে এই উইকটা নতুনই পরবো, আমি অনেক জমে আছে, ওগুলো পরে ফেলছি। লং পয়লা বৈশাখ চলছে, লং পয়লা বৈশাখ, লাইক লং উইকেন্ড। তো আমি যেটা বলছিলাম যে এই ছবিতে তোমার যে চরিত্রটা, তো এই চরিত্রটা একজন সাংবাদিকের চরিত্র, কেন তোমার কাছে লোভনীয় বলে মনে হয়েছিল? নিশ্চয়ই লোভনীয় ছিল, তুমি করলে যেহেতু। আমি এর আগে সাংবাদিকের চরিত্রে অভিনয় করিনি, এবং এই গল্পটার একটা ক্রাইম থ্রিলার, হু, হাউ, ওয়েন, ওয়াই ডান ইট। আর গল্পটার নানান মোড় আছে যেগুলো আমাকে খুবই এক্সাইট করে। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং ফর মি। উত্তেজনা হয়েছিল আমার খুবই প্রথম গল্পটা শুনে, যে না আমাকে এটা করতে হবে। এবং ইনিশিয়ালি অ্যাকচুয়ালি একদম গোড়ার দিকে যখন আমরা ছবিটা নিয়ে আলোচনা করছিলাম, বিক্রমের সাংবাদিকের রোলটা করার কথা ছিল, এবং আমার পুলিশের রোলটা করার কথা ছিল। সেটা তো রিভার্স হয়ে গেছে। তো তারপরে ওটা রোল রিভার্সাল হয়ে গেল, কারণ আলোচনা থেকে যতক্ষণে আমরা ছবিটা শুরু হওয়ার সময় এলো, তখন অলরেডি আমি নিখোঁজ করছিলাম। বললাম যে এই একটা পুলিশ করছি, এটা সিজন 1 সিজন 2 আসবে, আবার তার সঙ্গে একটা বড় পর্দাও একটা পুলিশের চরিত্র করবো, সো পরপর একই রকম চরিত্র হয়ে যাবে। আর সাংবাদিকটা আমার আগে করা হয়নি, আর বিক্রমও পুলিশ করেনি আগে,
এরম ধরনের পুলিশ করেনি, অনেকদিন আগে হয়তো একটা করেছিল। So ওরও ইচ্ছে ছিল পুলিশটা করার। তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে তুই পুলিশটা কর, আমি সাংবাদিকটা করি। আর অফকোর্স স্ক্রিপ্টে অনেক কিছু চেঞ্জেস করতে হয়েছিল, বাট ইয়া আই মিন হি ডিড দ্যাট। আর এই সাংবাদিকটা বেশ আমার পছন্দের সাংবাদিক। আমি যেরকম কথা বলি সেরকমই কথা বলে। তো আমি আজকেই সকালবেলা বিক্রমের সঙ্গে মানে আলোচনা করছিলাম যে হ্যাঁ রে, ওই ডায়লগটা কি অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে ছিল নাকি ওটা আমি বলেছিলাম বলতো। তো ওটা কোথাও একটুখানি না মেমোরিটা ব্লার হয়ে গেছে। যে ট্রেলারেও একটা ডায়লগ আছে না, কিডনি বিক্রি হয়, শিরদাঁড়া বিক্রি হয় জানতাম না। আমার ঠিক মনে পড়ছে না যে ওটা আমি বলেছিলাম নাকি ওটা স্ক্রিপ্টে ছিল। হতে পারে ওটা আমার অ্যাডিশন হয়েছে, বিকজ আমি ওটা বলতে চাই অ্যাজ এ সাংবাদিক। এবং এই যে বলিষ্ঠ বা দৃঢ় সাংবাদিকরা এখনো স্বচ্ছ সাংবাদিকতা করে আসছে, এবং এই যে ওপরতলা থেকে বলা হয়েছে বা ওপরতলা থেকে চাপ এসছে বলে এটা করা যাবে বা যাবে না, বা কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির থেকে বলা হয়েছে বলে এটা বলা যাবে বা যাবে না, এই যে একটা যুদ্ধ প্রতিনিয়ত মানুষকে করতে হয় বিভিন্ন প্রফেশনে, সেটা সাংবাদিকতা হোক, ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ার হোক, টিচার হোক, প্রত্যেকটা পেশাতেই এখন এই যুদ্ধটা করতে হচ্ছে মানুষকে। টিকে থাকার লড়াই এবং নিজের সততা প্রমাণ করার লড়াই। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ছবিটা খুবই রেলেভেন্ট। আমরা যদিও শুটিং করেছি যখন এই অব্যবস্থাটা ছিল না বা এরকম একটা পরিস্থিতি ছিল না, কিন্তু ওই এত স্ক্যামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে স্ক্যাম নিয়ে কোনো ছবি করলে সেটা কোনো না কোনোভাবে রেলেভেন্ট হয়েই যাবে। যে সংলাপটা রয়েছে যে শিরদাঁড়া বিক্রি হয় আজকে জানলাম, তো তুমি যে ক্ষেত্রটায় কাজ করো সেখানে কি কাজ পেতে হলে বা ফ্লারিশ করতে হলে শিরদাঁড়া বিক্রি করতে হয়? শিরদাঁড়া বিক্রি হয়তো করতে হয় না, বিবেক দংশনের জায়গাটা হয়তো একটুখানি কম আমাদের ইন্ডাস্ট্রিতে। কাজের পরিসরটা যেমন, আপোষ করতে হয় হয়তো। আপোষ করতে হয় মানে শুধু যে শারীরিক কম্প্রোমাইজ করতে হয় সেটা তো অনেক 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 কমে গেছে এখন। আমার মনে হয় মিটু হওয়ার পরে সবাই একটু অনেকটাই কনসিয়াস হয়ে গেছে। এবং বেনি বসু খুবই আলোচিত নাম, এবং ও মেয়েদের কাজের জায়গায় সেফটি নিয়ে বিশাল একটা লড়াই লড়ছে। সো বেনি এবং বেনির টিম এবং যারা আছে ওর সঙ্গে, আমরাও ছোটভাবে যেভাবেই থাকতে পারি, ও অনেক কাজ করছে। তো এই যে মেয়েদের স্পেসিফিক্যালি কাজের জায়গায় স্বচ্ছতা, কাজের জায়গায় সেফটি, বা এই কিল বিল সোসাইটিতে প্রথমবার একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর কে রাখা হয়েছে, যেটা একটা রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা ভাবতেই পারি না। বাংলা ইন্ডাস্ট্রিতে তো এর আগে আমি সারা জীবন যা ছবি করেছি তার 90% ছবি অ্যাডাল্ট কন্টেন্ট, তাতে প্রচুর ইন্টিমেট সিন সারা জীবন ধরে করেছি। ইন্টিমেসি কোঅর্ডিনেটর বলে যে কিছু হয়, সেটা যে থাকতে পারে এমন কেউ যে তোমার জন্য পরিবেশটা তৈরি করে দিচ্ছে which is comfortable, এটা ভাবাই যায় না। So we have come a long way and I think it is beginning of a new chapter in our lives as far as women artists are concerned. So কিন্তু হ্যাঁ, মানে ব্যক্তিগতভাবে হয়তো অনেকে অনেক রকম আপোষ করে। মানে কিছুদিন আগেই বা কিছু মাস আগে একটা খবর এরকম এসেছিল, যে তোমাদের কাগজেই হয়তো এসেছিল, যে কোনো এক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত লোক কোনো মডেল বা কোনো উঠতি অভিনেত্রীকে বলেছে আমি অনেক ছবি পাইয়ে দেবো বলে প্রেম করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তো আমার মনে হয় যে পুরুষ মানুষরা এগুলো করছে সেটা যেরকম অন্যায়, এত তাড়াতাড়ি কথাগুলোকে বিশ্বাস করে ফেলাটাও তো বোকামো। মানে আমাকে কেউ নাম করে বললো যে অমুকের অফিসে যা, ও অনেক বড় তোকে একটা ব্রেক দেবে। কার অফিসে যাচ্ছি, তার ক্রেডিবিলিটি কতটা, কেন যাব তার অফিসে, সে আদপেও কোনো এর আগে কাজ করেছে কি না, ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি কি, মেয়ে হিসেবে এগুলোও তো জানাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এবং আমার নিজের প্রতি নিজের কর্তব্য। আমাকে যদি সেফটি এনশিওর করতে হয় তাহলে
এই কাজগুলো তো আমাকেও করতে হবে। মানে এর আগে আরো একটা খবর এসেছিল, একজন ফটোগ্রাফার তিনি নিজেই পোস্ট করেছিলেন যে তার নাম করে প্রচুর মডেলদের খুবই নোংরা ছবি তোলা হয়েছিল, হ্যাঁ, তাদেরকে অডিশনে ডেকে অনেক রকম নোংরামো করা হয়েছিল। এই যুগে গুগল আছে, সবার ছবি গুগলে আছে, একজন নামী ফটোগ্রাফার তার ছবি তো গুগলে থাকবে, বা কাউকে একটা জিজ্ঞেস করলে তার সম্বন্ধে খবর পাওয়া যাবে। কেউ একজন নেম ড্রপ করছে এবং আমি সেটাকে অন্ধের মতন বিশ্বাস করে যে আমি হিরোইন হব, আমি সিনেমা করব, সেই লোভটায় যদি আমাকে পা দিতে হয়, ভুলটা তো আমারও। এটা একটা মোহ, মানে হ্যাঁ, তো এই মোহ মায়াটার মধ্যে আমাকে বুঝতে হবে যে আমি এই মোহটার মধ্যে তলিয়ে যাব, সেটা আমার প্রায়োরিটি, নাকি আমি আমার সেফটিটাকে প্রায়োরিটি দেব। একজন মেয়ে হিসেবে আমি কোথায় যাচ্ছি, আমি কার সঙ্গে মিটিং করতে যাচ্ছি, সে আগে এখানে কি কাজ করেছে, তার কিরকম পরিচিতি, সেই লোকটা আদৌ সত্যি এক্সিস্ট করে নাকি মানে আমাকে কেউ ক্যাটফিশ করছে, যে ছবি একটা, নাম আরেকটা, আসল আইডেন্টিটি আরেকটা। এটা তো মেয়ে হিসেবেও আমার নিজের প্রতি এটা দায়িত্ব নয় যে আমি দেখে শুনে তারপরে সেটার মধ্যে যাব। আমি একটা মিটিং করতে কারোর অফিসে চলে গেলাম, দেশে আমাকে জামা কাপড় খুলে অডিশন দিতে বললো, সেটা আমি দিয়ে দিলাম, তারপর সে আমাকে 4টে প্রতিশ্রুতি দিল, সেটা আমি বিশ্বাস করে নিলাম, তারপরে আমি 5 মাস পরে বুঝলাম যে নো, আই হ্যাভ বিন এক্সপ্লয়েটেড, দেন আই এম অলসো বিং আ স্টুপিড পারসন। এটা বোধহয় প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, মানে এটা শুধু টলিউড বলে নয়। না, আমি অবভিয়াসলি আমার কাজের জায়গা, আমার কাজের ক্ষেত্র নিয়ে কথা বলতে পারি। অন্যান্য প্রফেশন আমার মনে হয় মেয়েদের সেফটি ইন ওয়ার্ক প্লেস, এই দায়িত্বটা আমাদেরকেও নিতে হবে, আমাদের নিজেদের জন্য নিতে হবে, আমাদের কো আর্টিস্টদের জন্যও নিতে হবে। শুধু আমারটা দেখে নিলাম ওরমভাবে বাঁচলে তো চলবে না। আমি জাস্ট মানে সেইটাই আমার পরের প্রশ্নটা ছিল, যে একটা টলিউডে এত সবাই সরব হয়েছিল নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই পরিচালক আবার কাজে ফিরেছেন। তো টলিউড বা টলিউডে কাজ করার পরিবেশ কি আদৌ বদলেছে, যেটা তুমি বললে আমাদের মধ্যে কোনো ক্যামেরাটারি নিয়ে? আমি একদমই মনে করি এটা, লোকে সেটা আমাকে গালাগাল দিক আর অপছন্দ করুক, এটা বলেছি বলে, বা অনেকে হয়তো একমতও হবে, যে আমরা কিন্তু নিজেদের টুকু হয়ে গেলেই সেটাই, মানে মানুষ বেশিরভাগই সেটাই, কিন্তু আমি মনে করি না আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কোনো রকম কোনো একে অপরের প্রতি সংবেদনশীল হওয়া, বা অন্য একজনকে 5টা মেয়ের ক্ষতি করেছে তার সাথে আমি কাজ করব না, এই বিষয়টা আমাদের মধ্যে একদমই নেই। কারণ যদি হতো তাহলে যে প্রডিউসাররা ধরুন মানুষকে কাজ করিয়ে টাকা দেয় না, এবং এই নিয়ে বারংবার কথা হয়েছে, হ্যাঁ, কেউ চেক বাউন্স করা সব চেক নিয়ে ঝুলিয়ে ফটো তুলে ফেসবুকে দিচ্ছে, কিন্তু তারপরে সে 4 বছর 5 বছর পর আরেকটা ছবি করতে আসছে, সেখানে সবাই হই হই করে গিয়ে কাজ করছে, ছবি তুলছে, হ্যাঁ, পার্টি করছে। মানে আমাকে যতক্ষণ না কোনো একতা নেই, আমাকে যতক্ষণ না এফেক্ট করছে আমার ভাই কিছু যায় আসে না। তো অন্য কারোর এতগুলো মানুষকে ঠকিয়েছে, এতগুলো মানুষকে কাজ করিয়ে পয়সা দেয়নি, আমি এর সাথে কাজ করব না, বা আমরা কেউ এর সাথে কাজ করব না, এই মনোবল যদি আমাদের না থাকে তাহলে এটাই হবে। 5টা মেয়ে কোনো একজন পরিচালকের বিরুদ্ধে কথা বললো, বা 15টা মেয়ে কথা বললো, যে মেয়েদের কিছু যায় আসলো না, বা যে মেয়েদের সঙ্গে এই ঘটনাটা ঘটলো না, তারা আবার গিয়ে তার সঙ্গে কাজ করতে শুরু করে দেবে। সো nobody is actually feeling punished. সো এটা আমরা ঐক্যবদ্ধভাবে যদি না রুখে দাঁড়াই যে ঠিক আছে একটা মেয়ের সঙ্গে হয়েছে কিন্তু আমরা কেউ এর সাথে কাজ করব না, বা 5টা টেকনিশিয়ানকে পয়সা দেয়নি এই প্রডিউসার, আমরা কেউ এই প্রডিউসারের সঙ্গে কাজ করব না, এইটা না করলে তো যা হচ্ছে তাই হবে। পর্দার উশসী তো প্রতিবাদ করতে ভয় পায় না, তুমিও তো প্রত্যেকটা বিষয়ে নিজের মতামতটা রাখো। আমি যেটা দিয়ে সাক্ষাৎকারটা শুরু করলাম, তো কখনো মানে মনে হয় না যে এর এফেক্ট আমার কাজে পড়বে? হ্যাঁ, পড়ে, হ্যাঁ পড়ে, কাজের ক্ষতি হয়, হাত থেকে কাজ যায়, মানে সেটা গেছে, মানে আগের বছরই গেছে, অনেক কাজ গেছে। দেখো
তোমার বিবেকের কাছে তোমাকে ওই প্রশ্নের উত্তরটাই দিতে হবে যে আমি চুপ করে থেকে মুখ না খুলে শুধু নিজের টুকু নিয়ে নিজের কাজ করে নিজে ভালো থাকবো, নাকি একটা বৃহত্তর কারণে আমি আমার গলা তুলবো, আমি আমার ওপিনিয়ন রাখবো, আমার মতামত রাখবো, আমি প্রতিবাদ করব, আমি রাস্তায় নামবো। আমার প্রফেশনের নয়, কিন্তু অন্য কোনো প্রফেশনে কারোর কোনো ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমি সোচ্চার হব, হলে কিন্তু আমার কাজ যাবে, হলে কিন্তু আমার কাজের ক্ষতি হবে, হলে আমাকে বাদ দেওয়া হবে। এইগুলো খুবই জানা কথা। মাঠে নামতে গেলে এগুলো জেনেই মাঠে নামতে হবে। আর এগুলো নিয়ে ভয়ভীতি থাকলে বাড়িতে বসে থাকতে হবে, শুধু আমার নিজের কাজটা করব, সবার সঙ্গে খুব ভালো থাকবো, আই উইল বি in everybody's good books and I will be always smiling and very polite and আমি কিছু জানি না বাবা, আমি কিছু দেখিনি, আমি শহরে ছিলাম না, আমি কাগজ পড়িনি, আমি ইন্টারনেটে জানি না কি হচ্ছে, তাহলে ওরকম একটা লাইফ লিড করতে হবে, যেটা তুমি একেবারেই চাও না। এখন আর ওটা চাওয়া না চাওয়ার বিষয় না, আমি ওটা পারবো না, ওটা আমি নই, সেই জন্য যেটা হবে সেটা হবে, সেটা ফেস করতে হবে। বাট আমার যদি মনে হয় যে এটা নিয়ে আমার গলা তোলা উচিত, এটা নিয়ে আমার সোচ্চার হওয়া উচিত, তাহলে অফকোর্স আমি সেটা করবো। ঠাকুর পুকুর কাণ্ড নিয়েও তো অনেকে, মানে বেশিরভাগ টলিউডের লোকই চুপ ছিল বা কিছু বলেনি, কিন্তু তুমি ভীষণভাবে আরো লিখেছিলে। অনেকেই বলেছে আসলে, হয়তো আমি বেশি আলোচিত হই বলে মনে হয় যে আমি একা বলেছি, আমি একা বলিনি আসলে। আমার টাইম লাইনে আমি অনেককে দেখেছি এটা নিয়ে কথা বলতে। সুদীপ্তা এটা নিয়ে কথা বলেছে, বেনি কথা বলেছে, অয়ন চক্রবর্তী পরিচালক কথা বলেছে, পারমিতা মুখার্জি অভিনেত্রী কথা বলেছে, অনেক মানুষ কথা বলেছে এবং কথা বলাই উচিত। এটা এটা ঠিক আসলে ভুল অন্যায়ের মধ্যে তো পড়ে না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। ড্রাঙ্ক ড্রাইভিং ইজ আ আনলফুল থিং। হ্যাঁ, এটা একটা মানুষকে মেরে ফেললাম আমি গাড়ি চালাতে গিয়ে, এটা একটা কি বলবো, এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং আইনের ওপরই আমাদেরকে আস্থা রাখতে হবে। দেশে আইন কানুন যখন আছে, আমরা এটা নিয়ে প্রতিবাদ করতে পারি, আমরা বলতে পারি যে এটা অন্যায়, এটা ভুল, আমার ইন্ডাস্ট্রি থেকে হলেও এটা ভুল, যারা করেছে তারা ভুল করেছে এবং তাদের যে শাস্তি হওয়া উচিত, তাদের যে কারেকশনাল হোমের মধ্যে দিয়ে রিহ্যাবিলিটেশন হওয়া উচিত, সেটা হওয়াটাই কাম্য, সেটাই চাইবো হোক। টলিউডে কি এই স্পষ্ট ভাষায় প্রতিবাদ করার মানুষ কমে যাচ্ছে? মহিলাদের সংখ্যা আমার মনে হয় বেড়েছে আরজি করার পরে। আমার মনে হয় আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনের এরকম অনেক মেয়েদেরই আমি দেখেছি যারা যথেষ্ট তাদের বক্তব্য আছে, তারা তাদের বক্তব্য রাখতে চায়। হ্যাঁ, সবার মধ্যেই একটা কাজ হারানোর ইনসিকিউরিটি কাজ করে, এই ভয়টা আমি কাজ হারিয়েছি, কিন্তু আমার এই ভয়টা কোনোদিনই আমাকে গ্রাস করতে পারেনি। আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে, কাজ যাবে যাবে, তারপরে দেখে নেব, একটা কাজ যাবে আরো দুটো কাজ আসবে, বা আমি আমার অভিনয়ের দক্ষতাটা এমন জায়গায় নিয়ে যাব যে আমাকে লোকে কাজ দিতে বাধ্য হবে, সেই জেদটা আমার মধ্যে সবসময় ছিল। কিন্তু হ্যাঁ, যদি কারোর মধ্যে ইনসিকিউরিটি থাকে যে আমি বেশি কথা বললে আমি কাজ পাবো না, আমি তাদেরকে আমি তাদের প্রতি আঙুল তুলতে পারবো না যেটা কেন ভাবছো, কারণ এই ভাবাটাই স্বাভাবিক। আমার বাবার সেই প্রচণ্ড বড় কাঁধটা ছিল এবং খুবই বলিষ্ঠ একটা শিরদাঁড়া ছিল, যেটা আমার কি বলবো, হ্যাঁ না, বা যেটা আমি জীবনে করতে চেয়েছি সেটাকে আমার বাবার ওই কাঁধটা সবসময় আগলে রেখেছিল বলে হয়তো আমি অনেক কিছু করতে পেরেছি। যাদের জীবনে ওরম একটা বড় কাঁধ নেই, তারা হয়তো অনেক কিছু করতে পারবে না, তাদের হয়তো অনেকটা বেশি সময় লাগবে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য অলমাইটি যে আমার খুবই বড় মন এবং খুবই 18-19 ইঞ্চি বড় কাঁধের বাবা মাকে আমি পেয়েছি। সো আই এম থ্যাঙ্কফুল।
বিক্রমের সঙ্গে তোমার কাজ, তোমাদের মধ্যে একটা খুব কমন ফ্যাক্টর আছে, তোমরা দুজনেই ভীষণ পশুপ্রেমী, খুব ভালোবাসো। তো ক্যামেরার বাইরে তোমাদের সমীকরণটা কেমন ছিল? আমরা 10 বছর আগে একটা ছবি করেছিলাম, সাহেব বিবি গোলাম, এবং সেখানে বিক্রম একটা অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করেছিল। ওই ছবিটা যারা দেখেছে, ওই ছবিটা একটা বিশাল বড় হিট, ইট ওয়াজ এ ব্লকবাস্টার। তারা জানে যে ওই ছবিটাতে আমাদের ফিজিক্যাল ইন্টিমেসি যেভাবে দেখানো হয়েছিল, একটা প্রতিশোধের গল্প ওটাও, সেটা কিন্তু দুজন শিল্পীর মধ্যে বাংলা ছবির ক্ষেত্রে একটা খুবই বড় একটা স্টেপ ছিল। ওর থেকে বেশি ফিজিক্যাল ইন্টিমেসি আমার মনে হয় না কোনো সিনেমায় আজ অব্দি দেখানো হয়েছে বলে। ইট ওয়াজ আ ভেরি ভেরি বোল্ড ফিল্ম, কনসেপ্ট ওয়াইজ এবং ভিজুয়ালি। সো আমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি তখনই তৈরি হয়ে গেছিল। তো এই ছবিটার ক্ষেত্রে হয়তো আমরা ওটার ওপরে উঠে কাজটা হয়তো আরেকটু সহজভাবে করতে পেরেছি। সো এবং ওই সময় ওই ছবিটা করার সময় ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেই ভালো সম্পর্কটা এখনো আছে, আমি খুবই স্নেহ করি ওকে। সো ইয়া, দ্য মিউচুয়াল অ্যাডমিরেশন ইজ দেয়ার অ্যাজ আর্টিস্টস। আর যেখানেই শুটিং করতে গেছি, আমরা দুর্গাপুরে শুটিং করেছি, বোলপুরে শুটিং করেছি, এবং শটের বাইরেই যেখানে রাস্তায় বা আমাদের আশেপাশে যেখানে কুকুর ছিল, আমরা দুজনেই ঝাঁপিয়ে পড়তাম আদর করার জন্য। এইগুলো তো হয়তো ছোট ছোট আনন্দ, কিন্তু জীবনকে সুন্দর করে তোলে। তুমি তো সবসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দাও, এত বছর ধরে দিয়ে আসছো। যদি তুমি সাংবাদিক হতে, তুমি নায়িকা স্বস্তিকাকে কি কি প্রশ্ন করতে? কি প্রশ্ন করতাম না সেটা কি বলতে পারি? প্রশ্ন তো অনেকে অনেক রকম করতে পারে, কিন্তু কি প্রশ্ন করতাম না, আচ্ছা সেটা আমার মনে হয় ইন্টারেস্টিং একটা লিস্ট। প্লিজ। আপনার সামনে পাইপলাইনে কি আছে? আচ্ছা, মানে এই পাইপলাইনটা শুনলেই খুব নিজেকে প্লাম্বার মনে হয়। সো যেহেতু আমি প্লাম্বার নই, আমি একজন শিল্পী, ওই জন্য পাইপলাইন শব্দটা আমার একটা অসুবিধা হয় শুনলে। আপনার লাভ লাইফে কি হচ্ছে? কারণ যার আসলে যেটা হয় সেটা নিয়ে কখনোই কথা বলে না লোক সম্মুখে। লোকজন বলছে আপনার সঙ্গে XYZ এর কারোর কিছু একটা হচ্ছে, সেটা কি সত্যি? কারণ আমার এই প্রশ্নটা শুনলেই আমার জানতে ইচ্ছে করে যে এই লোকগুলো কারা যারা বলছে বা শুনছে। লোকের মুখে শোনা গেল, লোকজন খুব জানতে চাইছে আপনি এখন কার সঙ্গে প্রেম করছিলেন। এই যে লোকজনরা জানতে চায়, এই লোকজনরা কারা? তো এই ধরনের কিছু প্রশ্ন আমি মনে হয় স্বস্তিকা মুখার্জিকে এবং কাউকেই যারা পাবলিক ফিগার আমি কখনোই করতে চাইবো না। বেশ, আজকের আড্ডাটা এই পর্যন্তই। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, এবং তোমার ছবির জন্য এবং আগামী সমস্ত ছবির জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আগামী সব ছবির জন্য আবার দেখা হবে। বাট 25শে এপ্রিল রিলিজ করছে দুর্গাপুর জাংশন, থিয়েটারে রিলিজ করছে। আমাদের ছবিটা এখনো কোথাও বিক্রি হয়নি, সেই জন্য OTT-তে কবে আসবে আমরা কেউ জানি না, নাও আসতে পারে। তো আমাদের একটা মানে ধারণা হয়েছে এখন যে আরে সব ছবি OTT-তে আসবে, দেখে নেব তখন। তো এটা নাও আসতে পারে। আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো, ভালো মন্দ সবটাই আমাদেরকে জানাবেন, যাতে আমরা পরবর্তী কাজে ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। আর আমাকে এইভাবে আপনারা কেউ দেখেননি। আমার উষসী আমার চরিত্রের নাম দুর্গাপুর জাংশনে, এবং তার সঙ্গে অনেক বছর পর হয়তো আমার আসল সত্তার সঙ্গে আমি এই চরিত্রটার অনেক মিল পেয়েছি, এবং আমরা খুব মন দিয়ে ফাটিয়ে পারফর্ম করেছি। একটা অন্যরকম ছবি দেখতে পারবেন। এই ধরনের ক্রাইম থ্রিলার বাংলা ছবিতে হয়তো হয়নি ইন দ্য রিসেন্ট পাস্ট। বিক্রমকে একটু অন্যরকম লাগছে, আমাকেও একটু অন্যরকম লাগছে। সব নিয়ে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, তাই আশা করবো আপনারা ছবিটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন।